Hello friends, welcome to my YouTube channel. Today I discuss about tense for class 6 to 12. অর্থাৎ আমি ক্লাস 6 থেকে 12 এ যারা পড়ো তাদের জন্য কিন্তু টেন্সের উপরে একটা ভিডিও বানাতে চলেছি। তো আমরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এই কথাগুলি হলো যে আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু একদম সামনে, কিন্তু তার আগে আমাদের সব সময় কিন্তু টেন্সটা ভীষণ প্রয়োজনে লাগে। অর্থাৎ যারা ক্লাস 6-এ পড়ো আর যারা 12-এ পড়ো, অর্থাৎ ক্লাস 6 থেকে 12-এ যারা পড়ো তাদের সকলেরই কিন্তু এই টেন্সটা ভীষণ প্রয়োজন। কিন্তু প্রথমেই আমাদের জানতে হবে যে এই টেন্সটা আসলে কি। টেন্সটা হলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। এই ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কটা? তিনটে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। আজকে আমি তোমাদের এই প্রেজেন্ট টেন্স নিয়েই আলোচনা করব। অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সটা আজকে এমনভাবে আলোচনা করব যে আলোচনাটার মধ্যে দিয়ে, অর্থাৎ যে ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা যদি সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, অর্থাৎ যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা আর যারা নতুন হবে তারা যদি এই ভিডিওটি ভালোভাবে দেখো, তাহলে কিন্তু খুব সহজেই প্রেজেন্ট টেন্স নিয়ে আর যে সংশয়, এই সংশয়টা কিন্তু চিরদিনের মতো আজকেই শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি যে এই প্রেজেন্ট টেন্সটা কে কয়টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ হাউ মেনি টাইপস অফ প্রেজেন্ট টেন্স আর দেয়ার আর 4 টাইপস অফ প্রেজেন্ট টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করতে পারা যায়। তো কি কি দেখি। 1 নম্বর দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাংলা হলো সাধারণ বর্তমান। 2 নম্বর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান বর্তমান। 3 নম্বর দেখো প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো পুরাঘটিত বর্তমান। আর লাস্ট ওয়ান হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এর বাংলাটা হলো পুরাঘটিত ঘটমান বর্তমান। তাহলে আমি এই একটা একটা করে তোমাদেরকে কিন্তু আজকে আলোচনা করে দেখাবো যে এই টেন্সগুলো সাধারণত কিভাবে ধরতে হবে, কিভাবে টেন্সগুলো করতে হবে, আর কিভাবে ছাড়তে হবে। এই 3টে নিয়ম, অর্থাৎ ধরার যে নিয়মটা, সেটা যদি আমি আজকে জানাতে পারি, আর কিভাবে করব সেটা যদি জানাতে পারি, আর কিভাবে ছাড়বো এটা জানাতে পারলে এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোনোদিনই কিন্তু আমাদের বা তোমার বা তোমাদের কারোরই সমস্যা হবে না। তাহলে সেই সমস্যাগুলো যদি আজকে সমাধান করতে পারি, সেই জন্যই কিন্তু এই ভিডিও। তো দেখো, আমরা এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করার জন্য আমাদের সাধারণত জানতে হবে যে পার্সন নাম্বারটাও একটু জানতে হবে। তো পার্সনকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, 3 ভাগে ভাগ করা যায়। এই প্রত্যেকটা পার্সনকে আবার 2টো ভাগে ভাগ করা যায়, একটা সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তাহলে প্রত্যেকটা পার্সনকে 2টো ভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার আর প্লুরাল। সেটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা জায়গায় সাধারণত কি হয় আমাদের লাগে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরার নিয়মটা কি? ধরার নিয়মটা হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি খাই, যাই, পড়ি, লিখি, খান, যান থাকে, তাহলে কিন্তু আমাদের সহজেই বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এটা হচ্ছে সাধারণ বর্তমান। তাহলে দেখো, আমরা কতগুলো উদাহরণের মধ্যে দিয়েই কিন্তু এই টেন্সটাকে করার চেষ্টা করব। আর তোমরা যদি একটু গুরুত্ব সহকারে দেখো না, আর কোনোদিনই এই টেন্স তুমি ভুলবে না। তো দেখো, যদি একটা উদাহরণের মধ্যে দিয়ে বলি যে আমি বাসে করে বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে যাই।
হর্ষই। তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছ যে সেন্টেন্সটা ধরার নিয়ম, যে আমি বাসে করে বিদ্যালয়ে যাই, কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি খাই, যাই, পড়ি, লিখি থাকে তাহলেই আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি শেষেই দেখতে পাচ্ছি আমি বাসে করে বিদ্যালয়ে যাই, হর্ষই। তাহলে সহজেই বুঝে গেছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করার নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট বা কর্তা বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট পার্টটা বসিয়ে দিলেই, অর্থাৎ রিমেনিং পার্টটা বসিয়ে দিলেই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমি বাসে করে বিদ্যালয়ে যাই, দেখো প্রথম সেন্টেন্সেই একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই বাসে করে বিদ্যালয়ে যাই, উনতেস্ত দেওয়া আছে, উনতেস্ত না হয়ে হর্ষই দেওয়া আছে। কেন না, এই উনতেস্ত দিলে পরে কিন্তু এটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমি বাসে করে বিদ্যালয়ে যাই, এই হর্ষই হয়েছে। হর্ষইটা কখন হয়? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু হর্ষই হয়, আর সমস্ত জায়গায় কি হয়? উনতেস্ত হয়। তো দেখো রুলস অনুযায়ী আমি বাসে করে বিদ্যালয়ে যাই, তাহলে কি প্রথমে সাবজেক্ট আই, তারপরে কি যাওয়া, গো টু, জি ও গো, টি ও টু, স্কুল, SCHOOL, স্কুল, আই গো টু স্কুল, আমি আই গো টু স্কুল, আমি গো টু স্কুল বাই BUS, বাস। তা দেখো প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, তারপরে কোথায়? অবজেক্ট পার্ট, টু স্কুল বাই বাস। কিন্তু আমি বাসে করে বিদ্যালয়ে যাই, এই যে বাই বাস, অর্থাৎ এখানে কিন্তু এই বাই আর উইথের ব্যবহারটা কিন্তু প্রথমে আমাদের জানতে হবে। কোথায় বাই বসাবো আর কোথায় উইথ বসাবো। তা আমাদের কনফিউশন হয়ে যায় যে আই গো টু স্কুল বাই বাস না উইথ বাস, এটা নিয়ে আমাদের কনফিউশনে পড়তে হয়। এই কনফিউশনটা দূর করার জন্য প্রথমেই আমাদের প্রিপারেশনে জানতে হবে যে বাই আর উইথের ব্যবহারটা। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, দেখো উদাহরণটা খুব মজাদার। এখন একজন শিকারী বন্দুক দিয়ে বাঘ মারছে, ধরো ওটা শিকার আর আমি শিকারী, আমি বন্দুকটা হাতে নিয়েছি আর কি করছি? বন্দুকের ট্রিগার ধরে রয়েছি, টার্গেট করেছি, এবং যখনই ট্রিগারটা টেনেছি তখন কি হয়েছে? এই বন্দুক থেকে গুলিটা বেরিয়ে ওই শিকারের গায়ে লেগেছে। তাহলে কি হলো? এখান থেকে গুলিটা বেরিয়ে সোজা গিয়ে শিকারের গায়ে লাগলো। তখন আমরা ইউজ করলাম কি? এর সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা যখন পূরণ হলো না, অর্থাৎ এখান থেকে বেরিয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তাহলে দ্য হান্টার কিলস দ্য টাইগার ড্যাশ দ্য গান, কি দ্য গান? বাই দ্য গান, অর্থাৎ বন্দুক দিয়ে বাঘ মেরেছে। আবার আমি যদি এরকম ধরি যে হান্টার, শিকারিটি কি করছে? একটা লাঠি দিয়ে সাপ মারছে, দ্য হান্টার কিলস দ্য টাইগার ড্যাশ দ্য স্টিক, কি এটা ধরে এর উপরে সাপ আছে আর এটা শিকারি লাঠি নিয়ে ধরে আছে, ধরে এরকম করলেই তো সাপটা মরে যাবে না। সাপটাকে মারতে হলে কি করতে হবে? আমাদের স্টিক দিয়ে মারতে হবে, অর্থাৎ টাচিং করতে হবে। দেখো এই শিকারির সঙ্গে স্টিকের সঙ্গে স্নেকের একটা যোগাযোগ হলো, যেই যোগাযোগ হলো অমনি কিন্তু সাপটা মরল, লাঠি দিয়ে মারলাম, সাপটা মরল। তাহলে আমরা বুঝে গেলাম যে শিকারের সঙ্গে লাঠির আর শিকারির তিনটে যখন যোগ হলো তখনই কিন্তু উইথ হলো। তাহলে আমরা উইথ আর বাইয়ের ব্যবহারটা শিখে গেলাম। তো এখানে আমরা কি করলাম? যে আমি বাসে করে বিদ্যালয়ে যাই, তাহলে আই গো টু স্কুল বাই বাস, তাহলে এটা কারেক্ট হলো। এবার দেখো 2 নম্বর উদাহরণে, দেখো আমার আমার বাবা ভাত খান। আমি বলেছি কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি খান, যান, পড়ি, লিখি ইত্যাদি থাকে তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার দেখো এখানে দেখো কি করছি? রুলস অনুযায়ী আমি ধরে ফেলেছি যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে লিখলাম, কি লিখলাম? আমার বাবা, মাই, FATHER, ফাদার, EAT। এখানে দেখো ইট লিখলে হবে না, তাহলে রুলস আছে কি? ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ করতে হবে, অর্থাৎ আমার বাবা
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রথমে আমি আমার বাবা বসিয়েছি, তারপরে ভার্বের সঙ্গে এস বা এস যোগ করেছি, তারপরে অবজেক্ট পার্ট, অর্থাৎ অবজেক্ট পার্ট মাই ফাদার ইটস রাইস, RICE, রাইস বসিয়েছি। তাহলে দেখো আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটস দেখো ইটের সঙ্গে এস যোগ করেছি, করার পরে আমি রিমেনিং পার্ট রাইস বসিয়েছি। তাহলে মাই ফাদার সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি আছে রিমেনিং পার্ট অফ দি সেন্টেন্স বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ইটস বসিয়েছি এই কারণের জন্য যে যখন নাকি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই কিন্তু সাধারণত ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়, তা না হলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা এস যোগ হবে না। যদি ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয় তখন সেটা বুঝতেই হবে যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে চিনবো কি করে? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা চেনার সহজ নিয়ম হচ্ছে যে only one he group, only one she groups, only one things and only one animals are third person singular number। অর্থাৎ কি একটি করে ছেলে জাতীয়, একটি করে মেয়ে জাতীয়, একটি করে জিনিস, একটি করে প্রাণী, সবাই হচ্ছে একা একা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনে গেছি, কিভাবে চিনবো? এবার দেখো 3 নম্বর উদাহরণ দেখো, তাহারা, তাহারা মাঠে, মাঠে ফুটবল খেলে, খেলে, তাহারা মাঠে ফুটবল খেলে। তাহলে আমি বলেছি খায়, যায়, পড়ি, লিখি, খেলে, খেলেন ইত্যাদি থাকে, তাহলেই ধরে নিয়েছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রথমে কি বলবো, যে প্রথমে ধরিবার নিয়ম ধরে ফেলেছি লে, আর তাহলে কি বলবো প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি দে, THEY দে। তাহলে দে, তারপরে কি বলবো ভার্ব বসাবো, দে প্লে, PLAY প্লে, কি খেলি ফুটবল, FOOT ফুট, FOOT ফুট, BALL বল, কোথায় খেলি, ইন দ্য ফিল্ড, ইন দ্য FIELD ফিল্ড। তাহলে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে দেখো প্লের সময় কিন্তু এস যোগ করিনি, কারণ কি আমরা জানি তাহারা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে রুলসের মধ্যে আমাদের পড়ছে না, সেই জন্য আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করিনি। তাহলে দেখো প্রথমে কি বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি দে, তারপরে কি বসিয়েছি ভার্ব বসিয়েছি, তারপরে কি বসিয়েছি ফুটবল, কোথায় খেলি, ইন দ্য ফিল্ড। তাহলে এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট পার্ট। তো রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রিমেনিং পার্ট অফ দি সেন্টেন্স। এই রিমেনিং পার্টের মধ্যে দেখো একটা ভার্ব রয়েছে। তাহলে আমরা প্রথমে টেন্সটাকে ধরলাম, তারপরে কি করেছি, ধরার পরে আমি প্রথমে রুলসে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, তারপরে রিমেনিং পার্ট বসিয়েছি। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতাম। এখানে এস বাই এস যোগ করার কোনো দরকার নেই। এবার দেখো আর একটা উদাহরণ দেখো, 4 নম্বর উদাহরণ, আমার আমার বাবা বাবা একজন শিক্ষক। তাহলে দেখো আমার বাবা একজন শিক্ষক হন, তাহলে আমার বাবা একজন শিক্ষক, এখানে একটা দেখো ব্যাপার আছে, আমার বাবা একজন শিক্ষক, তার মানে এখানে একটা উৎস রয়েছে, আমার বাবা হন একজন শিক্ষক, এটা বুঝতে হবে। তাহলে লিখবো কি, মাই ফাদার, প্রথমে সাবজেক্ট মাই, FATHER ফাদার, ইজ TESCHER টিচার, অর্থাৎ আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো মাই ফাদার ইজ বসিয়েছি, ইজ এ টিচার, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রিমেনিং পার্ট অফ দিস সেন্টেন্স। এখানে দেখো একটা ব্যাপার আছে, আমার বাবা একজন শিক্ষক, দেখো এখানে ইজ বসিয়েছি, তো
রুলসে আছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু রুলস when the subject is third person singular number we use is, অর্থাৎ is বসাই, we use is। তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার বাবা বলেই এখানে ইজ বসিয়েছি। তাহলে আরটা কোথায় বসে? আর বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে, অর্থাৎ এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ আর। তাহলে একটু উদাহরণ দিলে বুঝতে পারবো। দেখো 5 নম্বর, দেখো তাহারা ভারতবাসী। এই যে তাহারা ভারতবাসী, এর মধ্যে দেখো তাহারা ভারতবাসী মানেই হচ্ছে তাহারা হন ভারতবাসী। তাহলে কি লিখবো? লিখবো প্রথমে সাবজেক্ট দে, THEY দে, তারপরে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, রুলসে পড়েছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে ভার্বের সঙ্গে ভার্বের তারপরে কি হয়? আর হয়, দে আর। তাহলে দে আর, দে ARE, আর INDIANS, ইন্ডিয়াস। তাকে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়েছি। দেখো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এই যে ইন্ডিয়ান্স লিখেছি, এই ইন্ডিয়ান্স লেখাতে দেখো আইটা ক্যাপিটাল লেটার লিখেছে। এখানেও একটা ব্যাপার আছে, রুলসে আছে যে এভরি সেন্টেন্স begin with capital letter and ends with a full stop, question mark or exclamation mark। আরেকটা কি? আরেকটা হচ্ছে ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। সেই জন্য আমরা কি করেছি, ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন, এই ইন্ডিয়ার আগে আইটা ক্যাপিটাল লেটারই লিখেছি। তাও দেখো আরেকটা উদাহরণ দিই, যে 6 নম্বর উদাহরণ দেখো, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র, ছাত্র। তাহলে কি লিখবো? প্রথমে সাবজেক্ট আমি, আই। তাহলে আমি একজন ছাত্র মানে হচ্ছে আমি হই একজন ছাত্র। তাহলে কি? আই, প্রথমে সাবজেক্ট আই, AMMASTUDENT, স্টুডেন্ট, অর্থাৎ আমি হই একজন ছাত্র। প্রথমে সাবজেক্ট বসিয়েছি আই, তারপরে সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বলে কি করেছি, অ্যাম বসিয়েছি, তারপরে ইজ, আই অ্যাম এ স্টুডেন্ট, অর্থাৎ আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখো লক্ষণীয় বিষয় 3-4টে আছে। সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন থাকলে কি হবে? প্রপার নাউন থাকলে ক্যাপিটাল লেটার হবে, আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। আর কি? আর ইউজেস অফ অ্যাম, ইজ, আর, অর্থাৎ অ্যাম বসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ আর। আরটা বসে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে কিন্তু আর বসে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। এবার দেখো আমি আসবো পরেরটাতে, অর্থাৎ এই পরেরটা কি? এই পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শিখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলাটা হচ্ছে কি না, অর্থাৎ ঘটমান বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান, অর্থাৎ এই ঘটমান বর্তমান অর্থাৎ বর্তমানে চলছে। তাহলে কি করে ধরতে হবে? প্রথমে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটা কি ধরনের, অর্থাৎ এরকম যদি থাকে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি তেছি, তেছু, তেছেন বা ছি, ছ, ছেন থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যাব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরার নিয়মটা শিখে গেছি। তারপরে করার নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাম, ইজ, আর বসাবো, তারপরে আইএনজি যোগ করব, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে আমরা সেন্টেন্সটাকে শেষ করে দেবো। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরার নিয়ম শিখেছি, করিবার নিয়ম শিখলাম, আর ছেড়ে দেবো যে রিমেনিং পার্ট বসিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটাকে ছেড়ে দেবো। তো দেখি কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো
এক নম্বরে আমার ঠাকুরমা রামায়ণ পাঠ করছেন। তো আমি প্রথমেই দেখেই বুঝে যাচ্ছি যে আমার ঠাকুরমা রামায়ণ পাঠ করছেন। তো সেন্টেন্সের শেষে যদি তেছি, তেছো, তেছেন, ছেন আছে, তাহলে আমি বুঝে গেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা ধরার নিয়ম শিখে গেছি। কিভাবে করব? প্রথমে সাবজেক্ট বসাবো। কি? দেখো, আমার ঠাকুরমা, মাই GRAND, গ্র্যান্ড MOTHER, মাদার, মাই গ্র্যান্ডমাদার কি করছেন? রামায়ণ পাঠ করা ইংরেজি হচ্ছে, দেখো পড়ার পাঠ করার মধ্যে একটু পার্থক্য আছে। পড়াটা আমি সরাসরি পড়ে গেলাম, আর পাঠটা কিন্তু একটু সুর করে সুন্দর করে বলতে হয়, সেটাকেই বলে পাঠ। আমরা পাঠ শুনতে যাই না, বয়স্করা সবাই যাই, শুনতে যাই, আমরা শুনি। তো এই পাঠ করাটা হচ্ছে মাই গ্র্যান্ডমাদার চ্যান্টিং, CHANTING, চ্যান্টিং দ্য রামায়ণ, RAMAYANA, রামায়ণ। দেখো, মাই গ্র্যান্ডমাদার ইজ চ্যান্টিং দ্য রামায়ণ। প্রথমে দেখো, আমার ঠাকুমা বসিয়েছি, তারপরে ভার্ব সাবজেক্ট অনুযায়ী আমি ইজ আর বসিয়েছি, অর্থাৎ কি বসিয়েছি? মাই গ্র্যান্ডমাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বসিয়েছি। তারপরে ভার্ব বসিয়েছি চ্যান্ট, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, তারপরে রিমেনিং পার্ট বসিয়ে এটাকে শেষ করেছি। তো প্রথমে দেখো, আমার ঠাকুরমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা ইজ বসিয়েছি। তারপরে কি করেছি? চ্যান্টের সঙ্গে আইএনজি যোগ করেছি। তারপরে কি করছি? দা রামায়ণ বসিয়েছি। রামায়ণও দেখো, এই রামায়ণটা প্রপার নাউন, সেই জন্য কিন্তু এর প্রথম লেটারটাই কিন্তু ক্যাপিটাল হয়েছে। আর এটা হচ্ছে দি বসিয়েছি এই কারণে যে রামায়ণ তো একটাই, তো ইউনিভার্সাল, সেই জন্য আমরা দি বসিয়েছি। তাহলে দেখো, এখানে আগেরটা ছিল ক্রিয়ার সংখ্যা দুটি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ক্রিয়ার সংখ্যা ছিল একটি, এখানে দেখো দুটি। কি একটা? ইজ, তারপরে চ্যান্ট, তার সঙ্গে আইএনজি যোগ, এখানে একটা, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে কি? দা রামায়ণ। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে অ্যামিজারের ইজ বসিয়েছি, তারপরে চ্যান্ট ভার্ব বসিয়েছি, আইএনজি যোগ করেছি, অবজেক্ট পার্ট বসিয়ে দিয়েছি। তাহলে দেখো, এই উদাহরণটার মধ্যে দিয়ে আমরা বুঝে গেছি। এবার দেখো 2 নম্বর উদাহরণ দেখো, 2 নম্বর উদাহরণ দেখো, আমার মা সোয়েটার বুনছেন, বয়স দন্তন্য, ছয়কার দন্তন্য, বুনছেন। তো দেখো, আমার মা সোয়েটার বুনছেন, তাহলে ছেন আছে, তাহলে বুঝে গেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি? আমার মা, মাই MOTHER, মাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ নিটিং। এই সোয়েটার বানাটা দেখো, একটা একটু মনে হচ্ছে যেন নতুনত্ব ব্যাপার আছে। KNITTING, নিটিং দ্য SWEATER, সোয়েটার। তাহলে আমার মা কি করছেন? সোয়েটার বুনছেন। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে আমি বুঝে গেলাম যে প্রথমে টেন্সটা ধরলাম, তারপরে করলাম, এবার সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দিয়ে সেন্টেন্সটা পূরণ করে দিলাম। তারপর দেখো 3 নম্বর উদাহরণ দেখো, গরুগুলি মাঠে চড়ছে। তাহলে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি তেছি, তেছো, তেছে, চড়ছে, ছে আছে বা ছি, ছা, ছেন আছে, তাহলে দেখো গরুগুলি, প্রথমে সাবজেক্ট দ্য কাউস, দ্য COWS, কাউস, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য আর গ্রাজিং, GRAZING,
এন জি। গেজিং কোথায়, কোথায় খেলছে, কোথায় খাচ্ছে, মাঠে চড়ছে, কোথায়, ইন দ্য ফিল্ড, ইন দ্য FIELD ফিল্ড। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসিয়েছি, তার পার্সেন্ট প্লুরাল নাম্বার সেই জন্য আর বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, শেষে রিমেনিং পার্ট অর্থাৎ অবজেক্ট পার্ট বসিয়ে সেন্টেন্সটাকে পূরণ করে দিয়েছি। তাহলে দেখো আরেকটা উদাহরণ দেখো, যে 4 নম্বর উদাহরণ, আমার বাবা খবরের কাগজ পড়ছেন। আমার বাবা খবরের কাগজ পড়ছেন, অর্থাৎ আমার বাবা খবরের কাগজ পড়ছেন। তাহলে সেন্টেন্সটা পড়েই আমরা কিন্তু বুঝে গেছি যে সেন্টেন্সের শেষে তেছি, তেছো, তেছেন, ছি, ছছেন আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি রুলস অনুযায়ী কি করব, আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাই ফাদার, মাই FATHER ফাদার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে এস ইজ, তারপরে রিড পরে পড়া, READING রিডিং, কি পড়ছেন, দ্য RAMAYANA রামায়ণ। তাহলে আমার বাবা খবরের কাগজ পড়ছেন, রিডস দ্য নিউজ পেপার, রিডস দ্য NEWS নিউজ, PAPER পেপার। আমার বাবা কি করছেন, ইজ রিডিং দ্য নিউজ পেপার। দেখো আমরা নিউজ পেপারের আগেও কিন্তু কি করেছি, এই যে রামায়ণ দা বসিয়েছি, আর এটাও কিন্তু দা বসিয়েছি। তাহলে প্রথমে সাবজেক্ট আমার বাবা, তারপরে ইজ, তারপরে ভার্ব আইএনজি যোগ অর্থাৎ দুটো ক্রিয়ার সংখ্যা দুটো, তারপরে রিমেনিং পার্ট দ্য নিউজ পেপার বসিয়ে এটা শেষ করেছি। তাহলে দেখো এই নিউজ পেপারের আগে সাধারণত দি বসে, সেজন্য আমরা দ্য নিউজ পেপার লিখেছি। তারপর দেখো 5 নম্বর, দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5 নম্বর উদাহরণ দেখো, আমি নদীতে মাছ ধরছি, আমি নদীতে মাছ ধরছি, তাহলে ছি। তাহলে প্রথমে বুঝে গেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে কি বসিয়েছি, আমি, আই, তারপরে কি আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই অ্যাম, AM কি করছি, মাছ ধরা। দেখো কেমন, মাছটা কিন্তু আমরা কিরকম ভাবে এই বল ধরার মতন এরকম করে ধরি না, অর্থাৎ ক্যাচিং করি না, কি করি, এটাকে বলে ফিশিং। তাহলে দেখো আই অ্যাম ফিশিং, FISHING ফিশিং, কোথায়, নদীতে, ইন দ্য RIVER রিভার, অর্থাৎ আমি কোথায় মাছ ধরছি, ফিশিং করছি, কোথায়, নদীতে। প্রথমে আই সাবজেক্ট, তারপরে রুলস অনুযায়ী অ্যাম, তারপরে ফিশ ভার্ব আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে আমরা এই রুলসে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি, তাহলে কিন্তু আমরা কোনোদিনই এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ভুলবো না। কি মনে রাখতে হবে, প্রথমে মনে রাখতে হবে ইউজেস অফ অ্যাম ইজ আর, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, except first person singular number and third person singular number we use are। তাহলে আমরা এইটা জানবো। আর কি করব, যে ধরার নিয়মটা তেছি, তেছো, তেছেন, আর কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, এই হচ্ছে রুলস। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে গেল। এবার আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট দেখাবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু আরোই সোজা কিন্তু মজাদার।
দেখো এবার আমরা পড়বো 3 নম্বর অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এই পুরা ঘটিত বর্তমান, অর্থাৎ কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি ছি ছ ছেন, হ্যাঁ, বা খেয়েছি খেয়েছো খেয়েছেন অর্থাৎ ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, তাহলেই আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে আর ফলটা পাবো পরে। অর্থাৎ আমি ভাত খেয়েছি বলেই তো আমার কি নেই, খিদে নেই, অর্থাৎ ক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে আর ফল পাচ্ছি এখন। এখানে কি, এখানেও কিন্তু কতগুলো রুলস আছে। দেখো রুলসগুলো কি আমরা তো ধরেছি। তারপরে এখানে একটা জিনিস জানতে হবে প্রথমেই, যে ইউজেস অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ জানতে হবে। তাহলে এই হ্যাভ আর হ্যাজ এটা কিন্তু খুব সোজা নিয়ম। কিরকম, যে হ্যাজ বসে কোথায়, তো when the subject is third person singular number we use has, আর have when the subject is first person singular number, second person singular number plural number and third person plural number we use have। কিন্তু আমরা যদি সোজা ভাবে বলি না যে না except third person singular number we use have, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে প্রথমে আমাদের এটাই জানতে হবে। আচ্ছা, তারপরে কি করব, দেখো উদাহরণগুলো দেখো। 1 নম্বর উদাহরণগুলো হলো আমি আমি বিদ্যালয়ে গিয়েছি গিয়েছি। দেখো আমি বিদ্যালয়ে গিয়েছি, তাহলে প্রথমে সাবজেক্ট গিয়েছি মানে যাওয়া হয়ে গেছে, আর আমার যাওয়ার দরকার নেই, গিয়েছি বলেই তো এখন আর যাওয়া লাগবে না, ফলটা পাচ্ছি এখন। তাহলে প্রথমে রুলস অনুযায়ী কি, আমি IHAV হ্যাভ, গো মানে যাওয়া, আর এখানে একটা জানতে হবে থার্ড ফর্ম অফ দি ভার্ব, গো ওয়েন্ট গন, তাহলে আই হ্যাভ গন, GON গন, কোথায় গেছি, টু স্কুল, SCHOOL স্কুল। তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে কি বসিয়েছি রুলস অনুযায়ী, তারপরে হ্যাভ অ্যান্ড হ্যাজ বসিয়েছি, অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য হ্যাভ বসিয়েছি, তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব বসিয়েছি, দেন অবজেক্ট পার্ট বসিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটা পূরণ করেছি। তাহলে আমি বিদ্যালয়ে গিয়েছি অর্থাৎ আমার বিদ্যালয়ে যাওয়া হয়ে গেছে, তাহলে আই হ্যাভ গন টু স্কুল। দ্বিতীয় নাম্বার দেখো, আমার মা ভাত রান্না করেছেন, আমার মা ভাত রান্না করেছেন, অর্থাৎ আমার মায়ের ভাত রান্না হয়ে গেছে। তাহলে প্রথমে কি বসিয়েছি, আমার মা বসিয়েছি, মাই মাদার, মাই MOTHER মাদার, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য হ্যাজ, মাই মাদার হ্যাজ হ্যাজ কুকড, হ্যাঁ COOKED থার্ড ফর্ম অফ দি ভার্ব কুকের, মাই মাদার হ্যাজ কুকড রাইস, রাইস। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে আমার মা সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে আমাদের বোঝা হয়ে গেল যে হ্যাজটা কোথায় বসে আর হ্যাভটা কোথায় বসে, আর থার্ড ফর্ম অফ দি ভার্ব বসিয়ে দিয়েছি। এবার দেখো আর একটা উদাহরণের মধ্যে দিয়ে 3 নম্বর, তাহারা বাসে করে বিদ্যালয়ে গিয়েছেন, অর্থাৎ তাহারা বাসে করে বিদ্যালয়ে গিয়েছেন, অর্থাৎ তাদের বিদ্যালয়ে যাওয়া হয়ে গেছে। তাহলে কি বসবে রুলস অনুযায়ী, তাহলে আমরা গিয়েছেন মানে যাওয়া হয়ে গেছে, ফল পাচ্ছি এখন। তাহলে দেখো তাহারা, দে THEY দে হ্যাভ HAV হ্যাভ, যাওয়া মানে বিদ্যালয়ে গিয়েছেন, যাওয়া মানে গো, হ্যাঁ, দে হ্যাভ গন GON গন,
কোথায় গিয়েছে? টু SCHOOL স্কুল। কিসে করে? বাসে করে। গো টু স্কুল বাই BUS বাস। অর্থাৎ দে হ্যাভ গন টু স্কুল বাই বাস, তারা বাসে করে বিদ্যালয়ে গিয়েছেন। তারপর দেখো আমি, আরেকটা উদাহরণ দেখো, আমি কলম দিয়ে লিখেছি। অর্থাৎ আমি কলম দিয়ে লিখেছি। তাহলে আমি লিখেছি I have, IHAV, have, right, তারপরে wrote, written, I have written, WRITEN, written কি দিয়ে? with WITH, with PEN, pen, I have written with pen, আমি কি করেছি? আমি কলম দিয়ে লিখেছি। তাহলে দেখো আমরা যদি এই রুলসগুলো ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের কিন্তু কখনোই কোনোদিনই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু ভুল হবে না। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ধরার নিয়মটা শিখে গেছি, আর এটা হচ্ছে এই টেন্সটা শেষ হয়ে গেছে, ফল পাচ্ছি এখন। আমি খেয়েছি বলেই তো খেতে নেই, তাহলে আমার ভাত খাওয়া হয়েছে, আমার বিদ্যালয়ে যাওয়া হয়েছে, আমি কলম দিয়ে লিখেছি, অর্থাৎ আমার কলম দিয়ে লেখা হয়েছে। এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে যদি আমরা এটা শিখে নিতে পারি তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু ভুল হবে না। অর্থাৎ এই পুরা ঘটিত বর্তমান কিন্তু এটা ভুল হবে না। এবার লাস্ট ওয়ান আছে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে সেটাও বোঝার চেষ্টা করব। চলো আবার করি। দেখো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরার একটা নিয়ম আছে। কি নিয়মটা? নিয়মটা হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে যদি তেছি, তেছু, তেছেন বা ছি, ছ, ছেন থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমরা যদি এর সঙ্গে পিরিয়ড অফ টাইমটা অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধরার নিয়মটা হচ্ছে এইরকম যে কোনো সেন্টেন্স বা বাক্যের শেষে তেছি, তেছু, তেছেন থাকবে, আর কি থাকবে? পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সময়ের উল্লেখ করা থাকবে। এই যদি সময়ের উল্লেখ করা থাকে তাহলে কিন্তু সহজেই আমাদের এই বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে দেখি। দেখো 1 নম্বর উদাহরণ দেখো, আমার বাবা সকাল থেকে খবরের, খবরের কয়াকার গ বর্গের জ কাগজ পড়ছেন। তা আমি বলেছে যে পড়ছেন, অর্থাৎ তেছি, তেছো, তেছেন থাকবে, কিন্তু একটা পিরিয়ড অফ টাইম যে সকাল থেকে খবরের কাগজ পড়ছেন, খবরের কাগজ পড়ছেন। তাহলে প্রথমে কি বসাতে হবে? মাই ফাদার, মাই FATHER, ফাদার, হ্যাভ, মাই ফাদার হ্যাজ বিন, HAS, has, BEEN, been। প্রথমে কি করেছি? আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসিয়েছি, তার সঙ্গে একটা বিন যোগ করেছি, তারপরে কি করেছি? হ্যাজ বিন, পড়া। এই যে সকাল থেকে খবরের কাগজ পড়ছেন, রিডিং, READING, রিডিং। মাই ফাদার হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার, দ্য NEWS, নিউজ, PAPER, পেপার, SINC, since, মর্নিং, MORNING, মর্নিং। দেখো এখানে ক্রিয়ার সংখ্যা 3টি, এই যে হ্যাজ বিন দুটো আর তার সঙ্গে রিড। তা দেখো প্রথমে রুলস অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজের ব্যবহারটা জানি, তার সঙ্গে শুধুমাত্র বিন যোগ করেছি, বিন যোগ করার পরে তারপরে ভার্ব বসিয়েছি, ভার্বের সঙ্গে ING যোগ করেছি, দিয়ে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়েছি, আমাদের কিন্তু
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখো মাই ফাদার হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স মর্নিং। তাহলে প্রথমে আমার বাবা, তারপরে হ্যাজ বসিয়েছি, তারপরে বিন বসিয়ে, তারপরে রিডিং বসিয়েছি, আর রিমেনিং পার্ট বসিয়ে আমি সেন্টেন্সটা কিন্তু পূরণ করে দিয়েছি। তারপর দেখো 2 নম্বর উদাহরণের মধ্যে দিয়ে দেখো 2 নম্বর উদাহরণের মধ্যে দিয়ে দেখো আমার মা 2 ঘন্টা ধরে রান্না করছেন। দেখো আমার মা 2 ঘন্টা ধরে রান্না করছেন। তাহলে দেখো আমার মা কোন পার্সন কোন নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে মাই মাদার, মাই MOTHER মাদার কি করছেন? মাই মাদার হ্যাজ বিন, HAS হ্যাজ BEEN হ্যাজ বিন কি করছে? কুক, COOKING কুকিং কি করছে? কুকিং। মাই মাদার হ্যাজ বিন কুকিং for 2 hours. for TWHOURS hours। অর্থাৎ আমার মা 2 ঘন্টা ধরে রান্না করছেন। কি রান্না করছেন বলেনি, তাহলে আমরা দিয়ে দিতাম, কিন্তু আমার মা 2 ঘন্টা ধরে রান্না করছেন। আমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ, তারপরে বিন যোগ করেছি, তারপরে ভার্ব কুক করেছি, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, দেন অবজেক্ট পার্ট বসিয়ে কিন্তু আমি সেন্টেন্সটাকে পূরণ করে দিয়েছি। তাহলে আমার মা কি করছেন? 2 ঘন্টা ধরে রান্না করছে। তাহলে দেখো আমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ বসিয়েছি, তারপরে রুলস অনুযায়ী বিন বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, তারপরে রিমেনিং পার্ট বসিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটাকে পূরণ করে দিয়েছি। তাহলে আরো কতগুলো উদাহরণ দেখো, যে 3 নম্বর দেখো আমি 7 দিন ধরে, বর্গের জয় বয় রায়কা জ্বরে ভুগছি, ভুগছি। তাহলে এটাও ঠিক তেমনি, আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি। তাহলে সেন্টেন্স বা বাক্যের শেষে যদি তেছি, তেছো, তেছেন থাকে বা ছি, ছ, ছেন থাকে, তাহলে আমরা ধরে নেব প্রথমত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি থাকে পিরিয়ড অফ টাইম অর্থাৎ সময় উল্লেখ করা থাকে, তাহলে আমরা কি নেব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেব। তাহলে এটা ধরে নিতে পেরেছি। তারপরে কি করেছি? তারপরে দেখো কিভাবে করব। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ বিন হ্যাজ বিন বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে আইএনজি যোগ করব, আর শেষে অবজেক্ট পার্ট বসিয়ে দেবো। তাহলে দেখো আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি, তাহলে HAVE হ্যাভ BEEN বিন, সাফারিং SUFFERING সাফারিং, ফ্রম ফিভার FEAVER ফিভার কদিন ধরে? 7 দিন ধরে। ফর FOR ফর SEVEN 7 DAYS ডেস। তাহলে দেখো আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি। প্রথমে আই সাবজেক্ট, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আই হ্যাভ বিন হলো। তারপরে কি করছি? ভার্ব বসিয়েছি, সাফার করছি, তার সঙ্গে আইএনজি যোগ করছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেল। কবে থেকে? তারপরে ফ্রম ফিভার, কিসের জন্য ভুগছি? ফ্রম ফিভার কদিন? ফর 7 ডেজ। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে এখান থেকে এইটুকু প্রেডিকেট, আর এই প্রেডিকেট পার্টের মধ্যে এই যে সাফারিং ভার্ব আর রিমেনিং পার্ট অফ দি সেন্টেন্স। তাহলে আমরা উদাহরণগুলোর মধ্যে দিয়ে সহজেই কিন্তু বুঝে যাচ্ছি। তারপরে দেখো 4 নম্বর, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজ সকাল
থেকে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টিটাই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে ইট ব্যবহার করব। ইটের ব্যবহারটা আমরা একটুখানি আলোচনা করে নিই যে ইটটা সাধারণত হিউম্যান রিলেটেড কারোর সাথে ইউজ হয় না। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক্সেপ্ট হিউম্যান রিলেটেড উই ইউজ ইট। তাহলে প্রত্যেক প্রকারের একটা করে প্রাণী, প্রত্যেক প্রকারের একটা করে নন লিভিং থিংসেই সাধারণত ইট ব্যবহার করব। তাহলে দেখো, ইট হ্যাজ বিন, আইটি ইট, এইচ আই টি ইট, এইচ এ এস হ্যাজ, বি ডাবল এন বিন, ইট হ্যাজ বিন রেইনিং, আর এ আই এন আই এন জি, রেইনিং। কত থেকে? সকাল থেকে, অল ডে লং, অল ডে এলও এন জি, লং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে লং। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি বসিয়েছি? ভার্ব বসিয়েছি, তারপরে হেল্পিং ভার্ব বসিয়েছি, তারপরে যে ভার্ব বসিয়েছি আর রিমেনিং পার্ট বসিয়েছি। দেখো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দেন রিমেনিং পার্ট অফ দিস সেন্টেন্স। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটা বুঝে গেলাম। আরেকটা উদাহরণ দিয়ে আমি আরেকটা উদাহরণ দিই। 5 নম্বর, আমি 3 মাস ধরে ইংরাজি গ্রামার শিখছি। আমি 3 মাস ধরে ইংরাজি গ্রামার শিখছি। তাহলে দেখো, আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী বসাবো। আর কি করব? 3 মাস ধরে ইংরাজি গ্রামার শিখছি। তাহলে কি? আই এইচ এ ভি, হ্যাভ, বি ডাবল এন বিন, হ্যাভ বিন লার্নিং, শেখা, এল ই এ আর এন আই এন জি, লার্নিং, ইংলিশ গ্রামার, ই এন জি এল আই এস এইচ, ইংলিশ, জি আর এ এম এম এ আর, গ্রামার। কয় মাস ধরে? ফর 3 months, এফ ফর টি এইচ আর ডাব্লিউ, 3 এম ও এন টি এইচ এস, মান্থস। অর্থাৎ আমি 3 মাস ধরে ইংরাজি গ্রামার শিখছি। তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসিয়েছি, হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব বসিয়েছি, আইএনজি যোগ করেছি, তারপরে কি করেছি? রিমেনিং পার্ট বসিয়ে কিন্তু আমি সেন্টেন্সটাকে শেষ করেছি। তাহলে আমরা এই যে কতগুলো উদাহরণ, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের কিন্তু আমি এই 5টা 6টা বা প্রত্যেকটায় 5টা করে উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এই প্রেজেন্ট টেন্সটা বোঝানোর চেষ্টা করেছি। আর এই প্রেজেন্ট টেন্সটা দেখো, প্রথমে আমরা টেন্সটা কাকে বলে, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়টাকে টেন্স বলে। এই টেন্সটাকে 3টে ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আর এই প্রেজেন্ট টেন্সকে 4টে ভাগে ভাগ করা যায়। এই 4টে ভাগ হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নেক্সট প্রেজেন্ট পারফেক্ট, লাস্ট ওয়ান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টে টেন্স যদি ঠিক মতো তোমরা দেখো, তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু এই প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো সংশয় হওয়ার কথা থাকবে না। আর এখানে প্রথমে একটু জানতে হবে ইউজেস অফ অ্যাম, ইজ, আর। কে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাম বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। আর বাদ বাকি সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গাটা কোথায়? সমস্ত জায়গাটা হচ্ছে এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উই ইউজ হ্যাভস, আর। তাহলে অ্যাম, ইজ, আরটা বসিয়ে আমরা শিখে গেছি। আর একটা শিখেছি কি? আর একটা শিখেছি হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে হ্যাজ বসে আর বাদ বাকি সমস্ত জায়গায় হ্যাভ বসে, এটাও আমরা জেনেছি। আর একটা জেনেছি কি? যদি সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন থাকে তাহলে কি হবে? এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার, আর ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। আর একটা ফিচার কি শিখলাম? যে
এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ, এটাও শিখেছি। আর একটা কি শিখেছি, ইউজেস অফ এস আর ইয়েস, অর্থাৎ when the subject is third person singular number we use is বা yes with the verb, এটা শিখেছি। এই কটা জিনিস যদি আমরা ঠিকঠাকভাবে শিখে যাই তাহলে আমার মনে হয় না যে কোনোদিনই এই প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো সংশয় হবে। আর যদি সংশয় হয়ে থাকে সেই সংশয়কে দূর করার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি। আর এই ভিডিওটা সাধারণত তোমরা সবাই যারা সাবস্ক্রাইব করেছে, অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু অবশ্যই দেখবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করবে, প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু এই প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের এই যে চারটে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কোনো দিনই আর কোনো সংশয় থাকবে না। তাহলে বন্ধুরা সবাই কি করবে, প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বন্ধুরাও জানতে পারবে। আর আমিও কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হব। আর এইরকম মজাদার উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু আবার সেকেন্ড ভিডিও অর্থাৎ পাস্ট টেন্সের চারটে ভাগ নিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।